Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সানজানা আইভি এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। স্পোর্টস লাইভে যুক্ত করে নিতে চাই আমাদের আজকের অতিথি ইশতিয়াক আহমেদ, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইশতিয়াক ভাই, আমন্ত্রণ আপনাকে স্পোর্টস লাইভে। এবং এমন একটা সময় আমন্ত্রণ করছে যখন টেস্ট ম্যাচটা ড্রাইভিং সিটে এই মুহূর্তে বাংলাদেশ। ইশতিয়াক ভাই, আমি একটু কোয়েশ্চেনটা করতে চাই অন্যভাবে, সেটা হচ্ছে যে সময়টা বাংলাদেশ T20 ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে, ওই পার্টিকুলার সময়টাতে টেস্ট টিমের প্লেয়ারদেরকে নিয়ে আলাদা একটা ক্যাম্প হয়েছে প্রায় আড়াই মাস ব্যাপী শুধুমাত্র টেস্ট নিয়েই ইন্টেন্স প্র্যাকটিস হয়েছে। পরে আমরা দেখতে পেয়েছি যে টেস্ট টিমের বেশ কিছু উল্লেখযোগ্য খেলোয়াড়রা এ টিমের হয়ে পাকিস্তান ট্যুরও করেছেন। এই প্রিপারেশনটাকে অনেকাংশে এগিয়ে রেখেছে কিনা বাংলাদেশকে? ধন্যবাদ। এর মধ্যে আবার মুশফিক রহিম ছিল, কিন্তু জি, মুশফিক রহিম কিন্তু বলছিল যে এই 2 মাস আড়াই মাসের যে একটা সময় পেয়েছে, এটাতে সে হি কুড প্র্যাকটিস, কন্ডিশনিং, স্কিল এনহান্সমেন্ট, ব্যাপার স্যাপার যা যা ছিল, এবং সে কৃতজ্ঞতা প্রকাশ করেছে সাপোর্ট স্টাফকে। ইয়েস, অ্যান্ড দেন হি অপটেড টু গো টু পাকিস্তান। আমরা মুশফিককে প্রায় দেখে থাকি যে সে সুযোগ পেলে তার প্র্যাকটিস এবং তার নিজস্ব বাড়াবার জন্য যতটুকু স্কোপ থাকে সেটা করে। দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য রিজনস, অ্যান্ড আই থিঙ্ক ইয়েস, ওইটাই একমাত্র সুযোগ ছিল যেখানে লঙ্গ ভার্সন আমার মনে হয় সেটা, প্লাস দ্য ফ্যাক্ট যে বাংলাদেশ এই টিমকে অস্ট্রেলিয়াতে পাঠিয়েছে, বাংলাদেশ এই টিম পাকিস্তানে পাঠিয়েছে, দোজ ওয়ার কাইন্ড অফ প্রিপারেশনস। বাট আমার মনে হয় যে এই ট্যুরের সাকসেসের পিছনে কিন্তু মুশফিক রহিমকে ক্রেডিট না দিয়ে পারি না, বিকজ দ্য ম্যামথ স্কোর 191, যেটাতে লিড নিয়ে পরের 5th ডেতে অসাধারণ একটা বোলিং নৈপুণ্য দেখিয়েছে, ফিল্ডিং, সব কিছু মিলিয়ে বেসটা কিন্তু তৈরি করেছে মুশফিক। And that was there because of that আড়াই মাসের যে একটা সে পেয়েছিল, and he had that thing. আমরা কিন্তু বেশ কয়েকবার আমরা ইসেতে দেখেছি যে রাস্তাতে দৌড়াচ্ছে, he's building his fitness and all that. বোঝাই যাচ্ছিল that this guy is up to something, this guy means business, এবং মুশফিক obviously যখন টেস্ট ইনিংস খেলে, সে টেস্ট ইনিংসের মতোই খেলে, এবং এইবার যেটা 191 ছিল, কমেন্টেটরও বলছিল যে মডেল টেস্ট ইনিংস with proper technique, proper defense, proper সব কিছু মিলিয়ে I think I would attribute Mushfiq Rahim for this test series victory. আমার মনে হয় আমরা আশা করতে পারি নাকি? তো I think yes, you're right. আমার মনে হয় that helped, even if it was one player, but that helped. ইশতিয়াক ভাই, পেসারদের পাশাপাশি স্পিনাররা কিন্তু দুর্দান্ত বোলিং করেছে, বিশেষ করে আজকের টেস্টে মিরাজ কি একটু বাড়তি ভূমিকা পালন করেছে কিনা? আজকে তো 5 উইকেট পেয়েছে, সম্ভবত তার এটি 11তম ফাইফার। মেহেদী হাসান মিরাজ ইজ আ ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার, হি ইজ রেটেড অ্যাজ 1, এবং আমি অনেক দিন ধরেই মেহেদী হাসান মিরাজকে আমি যখনই সুযোগ পাই আমি বলি, ইজ ব্যাটিংয়ে বলি না কেন, বোলিংয়ে বলি না কেন, যে কোনো ফরম্যাটে, হি ইজ দ্য ওয়ান হু গিভস হিজ অল 100%. হি ইজ আ ফাইটার, অ্যান্ড অনেক সময় আমরা দেখেছি ওয়ানডে ক্রিকেটে টিমকে বিপদের সময় সে খেলে জিতিয়ে বের করে নিয়ে এসছে, যেটা আমরা সহসা দেখি না বাংলাদেশি প্লেয়ারদেরকে। সো হি ইজ ওয়ান প্লেয়ার যে আমি অবাক হইনি, বিকজ সে তো এসছে অ্যাজ এ স্পিনার, পরবর্তী না সে বোলার কাম ব্যাটসম্যান, অলরাউন্ডার, এবং একটা পরিণত অলরাউন্ডার হিসাবে। সো আই থিঙ্ক যে আমরা মুশফিক মেহেদী হাসান মিরাজকে এবার দেখেছি, আমার মেহেদী হাসান মিরাজকে আমরা আরও অনেক দেখবো। পেস বোলিং সার্কিটটা অনেক হেলদি মনে হচ্ছে কিনা? বিশেষ করে আমরা দেখতে পেয়েছি শরীফুলকে খুব সম্ভবত ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, যেহেতু 3 ফরম্যাটই তাকে খেলতে হয়, মেবি তাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাকে ড্রপ করে দেন। তাসকিন কেন হয়েছে, তাসকিনও পারফর্ম করেছেন, নাহিদ রানা ডিড ওয়েল। T20তে আমরা তানজিম সাকিবকে ভালো করতে দেখেছি। সামগ্রিকভাবে পেস বোলিং সার্কিটটা অনেক ডেভেলপ নাকি এখন বাংলাদেশে? Absolutely, I think I'll agree with you 100%. তানজিম সাকিব ইজ দেয়ার, রিজাউর রহমান আছে, খালেদ আহমদ দ্য বেস্ট টেস্ট বোলার, তাকে খেলানো হচ্ছে। আই থিঙ্ক আই এগ্রি উইথ ইউ যে তাকে ওই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণেই শরীফুলকে হয়তো বসানো হয়েছে, আদারওয়াইজ তাকে কিন্তু কোনো রকমের আনফিট কিন্তু কোনো সময় মনে হয়নি, হঠাৎ করে গ্রয়েন ইঞ্জুরি হয়ে গেল। তো আই থিঙ্ক দিস ইজ কাইন্ড অফ স্ট্র্যাটেজি যে আমরা নাহিদ রানাকে খেলাবো, একটু গ্রিনিশ ছিল, হয়তোবা একটু আশা করছিল যে যদি কিনা প্রথম দিকে একটু যদি অ্যাসিস্ট্যান্স পায়। নাহিদ রানা ভালো বোলিং করেছে অবশ্যই, বাট আমার মনে হয় স্ট্র্যাটেজিটা ওটাই ছিল যে উইল গো উইথ র পেস অ্যান্ড সি হাউ বেস্ট উই ক্যান গেট অ্যাডভান্টেজ অফ ইট। আদারওয়াইজ শরীফুলকে ড্রপ দেওয়ার আমি তো কোনো কারণই দেখছি। তাসকিন আসতো, ইয়েস,
তাসকিনের বদলে হয়তো বা উই কুড হ্যাভ এক্সপেক্ট নাহিদ রানা জি। নট টু প্লে, শরীফুলকে খেলাবে না এটা কেন জানি। আই থিঙ্ক আই এগ্রি উইথ ইউ, ইটস কাইন্ড অফ আ স্ট্র্যাটেজি ফর গিভিং আ ব্রেক অর রোটেশন পলিসি কিংবা হোয়াট এভার। নাহিদ রানাকে কেমন দেখলেন? এর আগের দিন তিনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে একটু বেশি ব্যাক অফ দ্য লেন্থে তিনি বোলিং করেছিলেন প্রথম টেস্টে, বিকজ হিজ ক্যাপ্টেন ইনস্ট্রাক্টেড হিম টু বোল দেয়ার। প্ল্যানটা এরকম ছিল, র পেস আছে, আজকে লেন্থের ভ্যারিয়েশনটাও দেখতে পেয়েছি আমরা। কেমন দেখলেন? নাহিদ রানা যাদের সাথে বোলিং করছে, শরীফুল, খালেদ, তাসকিন, হাসান, হাসান মাহমুদ, দে আর অল ম্যাচিওরিং এবং তারা কিন্তু সব একটা লাইনে চিন্তা করে, বোল ইন দ্য রাইট লাইন, ইউনো। অ্যান্ড একটা আমার মনে হয় ফাস্ট বোলারদের জন্য একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, যে জন্য আমার মনে হয় যে কেউ আসবে না কেন, লোক এট তানজিম হাউ বিউটিফুলি হ্যাজ অ্যাডাপ্টেড অ্যান্ড হাউ মাচ অফ মানে কতখানি সে একজন অপরিহার্য একজন প্লেয়ার। এতেই বোঝা যাচ্ছে যেই আসে না কেন সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, সাথে সাথে দে মোল্ড দেমসেলফ, ইউনো। ফাস্ট বোলাররা কি তারা নিজেদেরকে খুব কমপ্লিমেন্ট করে, আর আমার মনে হয় যে এখানে তাসকিনের একটা বিশাল একটা রোল আছে। বিসাইডস দ্য ফাস্ট বোলিং কোচেস, ফাইনালি তো অ্যালেন ডোনাল্ড ছিলই, বাট আমার মনে হয় এখানে এই ফাস্ট বোলার গ্রুপের মধ্যে গুরু ইজ তাসকিন। এবং নাহিদ রানা যে এরকম ভালো খেলছে, একটা ইম্প্যাক্ট বোলার, আমার মনে হয় অবাক হওয়ার কিছু নাই। আমাদের কাছে একটা রিপোর্ট আছে, আমরা রিপোর্ট দেখে এসে আলোচনাটা কন্টিনিউ করতে চাই। পূর্বাচলে আপাতত স্টেডিয়াম নয়, খেলার জন্য মাঠ তৈরি করতে চায় ক্রিকেট বোর্ড। প্রথমে একটি এবং পরে আরও একটি মাঠ প্রস্তুত করার পরিকল্পনার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। স্টেডিয়ামের মূল ডিজাইন বাতিল করা হলেও ব্রিটিশ ফার্ম পপুলাসের দেয়া ব্লু প্রিন্টে মাঠ তৈরি করবে বোর্ড। আগামী বছর নির্বাচনের পর নতুন কমিটি দীর্ঘমেয়াদে দায়িত্ব পেলে স্টেডিয়ামের কাজ শুরু করা উচিত বলে মনে করেন ফারুক। পূর্বাচলের ৩০০ ফিট সংলগ্ন এই বড় জমিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এখানেই সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ড বিশাল বাজেটে করতে চেয়েছিল নৌকার আদলে একটি স্টেডিয়াম, কিন্তু দেশ ও বিসিবিতে ক্ষমতার পালাবদলে বাতিল হয়েছে সেই পরিকল্পনা। কিন্তু পূর্বাচলের এত বড় জায়গা তো আর ফেলে রাখা চলে না, তাই বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ শনিবার তার পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যদের নিয়ে সশরীরে আসেন স্টেডিয়ামের জন্য বরাদ্দকৃত এই জায়গা দেখতে। আগের পরিকল্পনাতেই ছিল এখানে দুটি মাঠ তৈরি করার। আপাতত স্টেডিয়াম করার সিদ্ধান্ত থেকে সরে আসলেও সেই দুটি মাঠ আপাতত প্রস্তুত করতে চায় বিসিবি। এটা আমাদের একটা প্রায়োরিটি, তার মানে আমাদের যে স্টেডিয়ামগুলো সংস্কার করার কথা ছিল ওটার সাথে এটা একটি ইনক্লুড হবে। আমরা সব স্টেপ বাই স্টেপ যাব। আমরা দুইটা মাঠের এখানে প্রভিশন আছে, আপনি জানেন বড় একটা স্টেডিয়াম হওয়ার কথা ছিল, এই মুহূর্তে হয়তো এত বড় বাজেট আমরা এফোর্ড করতে পারবো না। সেই জন্য আমরা প্রথম একটা মাঠ দিয়ে শুরু করব, তারপরে পাশের মাঠটা চেষ্টা করবো। পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইন তৈরির জন্য ক্রিকেট বোর্ড চুক্তিবদ্ধ হয়েছিল জনপ্রিয় ব্রিটিশ আর্কিটেকচার ফার্ম পপুলাসের সাথে। মূল স্টেডিয়ামের আগের ডিজাইন বাতিল করা হলেও পপুলাসের ব্লুপ্রিন্ট মেনেই কাজ করতে চায় বিসিবি। দুটি মাঠ এমনভাবে প্রস্তুত করা হবে যেন ভবিষ্যতে স্টেডিয়ামের অবকাঠামো যেন এই মাঠগুলোর উপরেই নির্মাণ করা সম্ভব হয়। মাঠ করতে তো নৌকা বা স্কোয়ার শেপ দরকার নাই, বা মাঠ করতে তো ওভাল দরকার। আমাদের একটা কনসালটেন্সিতে আমাদের একটা টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, আমরা ওইটাকে ধরেই যাতে বড় কোনো চেঞ্জেস না করে, কেননা হয় কি আপনি তো একদিনে সব করতে পারবেন না। প্রথমে মাঠ ড্রেসিং রুম তৈরি করবেন, ওদের যে প্ল্যান ছিল চেষ্টা করবো, আমি এক্স্যাক্টলি ওদের প্ল্যানটা এখনো দেখি নাই, ওইখানে তারা যা সাজেস্ট করেছিল ওই সাজেশন অনুযায়ী আমরা প্রথমে মাঠ করার চেষ্টা করবো, এটাই আমাদের চিন্তা ভাবনা। আপাতত মাঠ প্রস্তুত করলেও সহসা এখানে স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু করতে চান না বোর্ড সভাপতি ফারুক আহমেদ। আগামী বছর নির্বাচনের পর 4 বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত নতুন কমিটির হাত ধরে স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু হওয়া উচিত বলে মনে করেন তিনি। এখানে ভালো উইকেট, মাঠ ও উন্নত ড্রেসিং রুম সুবিধা প্রস্তুত করতে পারলে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচও আয়োজন করা সম্ভব বলছেন ফারুক আহমেদ। নেক্সট ইলেকশনের আগে বোর্ডের আর বোধহয় 1 বছর সময় আছে, তো আমাদের মনে করেন যখন পূর্ণাঙ্গ কমিটি যারা আরেকটু লম্বা সময়ের জন্য আসবে তাদের জন্য কাজটা করা একটা টার্গেট করে কাজটা করা তাদের জন্য সুবিধা হবে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। ইশতিয়াক ভাই, অনেক টাকার প্রজেক্ট ছিল, ঠিক এই মুহূর্তে যেহেতু এখন বর্তমানে যে ক্রিকেট বোর্ডটা গঠিত হতে যাচ্ছে, আমরা জানি যে সামনে হয়তো আরও বেশ কিছু রিফরমেশন আসবে, বাট সময়টা খুব কম। 2025 সালের অক্টোবরেই আবার একটা নির্বাচন আছে। সো এই মোমেন্টে যেটা ফারুক আহমেদ বলছিলেন যে মাঠ তৈরির কথা, কারণ ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার করলে হয়তো অনেক সময় লাগবে, মানে ইজ ইট এ গুড ডিসিশন? হ্যাঁ, অবশ্যই আমি মনে করি যে এইটা
প্রায়োরিটিটা কী হওয়া উচিত? আমি তো মনে করি প্রায়োরিটিটা হওয়া উচিত বিকেন্দ্রীকরণ, যেটা নিয়ে অনেক বছর ধরে কথাবার্তা হচ্ছে, শুধু কথাবার্তাই হচ্ছে, এটা কার্যকরী করার কোনো রকমের ইয়ে দেখছি না। আই থিঙ্ক হোয়াট ফারুক ক্যান ডু, এসে যতদূর পর্যন্ত পারে ওটাকে যেন কার্যকরী করে। অ্যান্ড দেন হোয়াট ইউ ডু ইজ, যেগুলা ডিভিশনাল স্টেডিয়ামসগুলো আছে ওগুলাকে আমার মনে হয় রিফার্বিশ করা, ওগুলাকে একটা মানে নিয়ে যাওয়া, ওগুলাকে একটু আমার মনে হয় ওগুলোতে ফোকাস করা। উই হ্যাভ বগুড়া ওয়ার্ল্ড ক্লাস স্টেডিয়াম, খুলনাতে আছে, রাজশাহীতে আছে, যশোরে আছে, সিলেটে আছে। কেন না আমরা এগুলাকে কেন ইয়ে করি না? সিলেটটা তো হয়েছে, বরিশাল, সরি। সো দিজ আর দ্য স্টেডিয়ামস। আমার মনে হয় যে এটা করুক, আমি বলছি না যে এখন এই মুহূর্তে এটা প্রায়োরিটি। আমার মনে হয় প্রায়োরিটি হচ্ছে টু গেট ক্রিকেট স্টার্টেড ইন দি আদার ডিভিশনস, অ্যান্ড টু ডু দ্যাট ইউ নিড টু গ্রাউন্ডস যে নাই, ওইগুলো স্টেডিয়ামে যে খেলাতে হবে তা না। গ্রাউন্ডস কিন্তু প্রচুর গ্রাউন্ড আছে। আই রিমেম্বার ক্রিকেট বোর্ডের কি এই সুযোগটা থাকে? ডিএসএ যেগুলো আছে, ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন বা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন, তাদের সঙ্গে কোলাপ করার স্কোপ কি থাকে বা ওই উপায়টা কি থাকে? শিওর, সেটাও আছে। এবং বিকেএসপির সাথেও কিন্তু করার মতো স্কোপ আছে। বিকেএসপির চিটাগং আছে, বিকেএসপি আই থিঙ্ক দে হ্যাভ ইন দিনাজপুর। এদের সাথেও আমরা অ্যারেঞ্জমেন্ট করে যে আন্ডার এজ লেভেল ক্রিকেট সেখানে আমরা শুরু করতে পারি। and as you rightly said, ডিভিশনাল যেগুলো স্টেডিয়ামস আছে। বাট আমার মনে হয় যে পার্টিকুলারলি যেগুলো স্টেডিয়ামে কথা বললাম, এখানে ইন্টারন্যাশনাল ম্যাচেস শুরু করা, এখানে বিপিএলগুলোও আমরা খেলাতে পারি। সো এগুলা প্লাস অলসো if we build the academies, প্রত্যেকটার সাথে যদি সংলগ্ন, যেটা সিলেটে আছে অ্যাবসলিউটলি ওয়ার্ল্ড ক্লাস স্টেট অফ দি আর্ট একাডেমি, আমরা ওগুলোতে যদি একটু ফোকাস করি, আমার মনে হয় ক্রিকেট অনেক সুযোগ বাড়বে। ঢাকার বাইরের প্লেয়ারদের অনুশীলন করার স্কিল বাড়াবার জন্য, কিংবা যাবতীয় যা যা আছে, আমার মনে হয় বিসিবি শুড বি ফোকাসিং মোর অন দোজ দেন আ ভেরি এক্সপেন্সিভ পূর্বাঞ্চল স্টেডিয়াম রাইট নাও। দ্যাটস হোয়াট আই থিঙ্ক। ইশতিয়াক ভাই, একটু যদি আগের কথা আমরা বলতে চাই, নাজমুল হাসান পাপনের বোর্ড যখন ছিল, কেন একটা রাজনৈতিক দলের প্রতীকী আসলে স্টেডিয়ামের ডিজাইন হিসেবে করা হয়েছে? এটা যখন তারা তৈরি করছিল তখন কি একবারও ভাবা উচিত ছিল না যে কোনো না কোনো সময় এটা কনফ্লিক্ট করতে পারে? আমরা তো এই জন্য বলি ডিক্টেটোরিয়াল, আমরা তো এই জন্য বলি যে অটোক্র্যাটিক। কারো কি যখন সাহস ছিল তখন যেটাই বলা হতো দ্যাট ওয়াজ দি ল, দ্যাট ওয়াজ দি অর্ডার। এই কাস্টম, এই চর্চাটা আমরা বহুত বছর ধরে দেখে এসেছি। এখন এটাকে মস্ত বড় একটা পরিবর্তন আনার চেষ্টা হচ্ছে। যদি করতে পারে একটা বিশাল একটা, আমি মনে করি যে পরিবর্তন হবে যদি আদৌ যদি করতে পারে। সো আমার মনে হয় যে ওটার থেকে বের হওয়াটা হলো সবচেয়ে বড় জিনিস। যদি বের হতে পারে ফাইনালি ফুললি, আলহামদুলিল্লাহ। let's hope for the best. Thank you very much আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং লেটস হোপ যে এই টেস্ট ম্যাচটা বাংলাদেশ জয়লাভ করবে, একটা 2-0 ভিক্টরি বাংলাদেশের আসবে। আশা তো করি। আই মিন 274 প্রথম দিনে লাকি দ্যাট হি ওয়াজ গিভেন আ রিপ্রিভ, একটা ক্যাচ ড্রপ করলো। লাস্ট টেস্ট ম্যাচে যেরকম দেখেছিলাম ভালো শুরু করা, তাতে জন্য করতে পারে। লেটস সি। 24 ঘন্টার মধ্যে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনকে স্বেচ্ছায় পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয়েছে। বাফুফে ভবনের সামনে সাবেক ফুটবলার, সমর্থক এবং সংগঠকদের মানববন্ধন থেকে এই আহ্বান জানানো হয়েছে। সালাউদ্দিন সভাপতি থাকাকালীন সময়ে দীর্ঘ 16 বছরে তার নেয়া বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। আজ্ঞাবহ কাউন্সিলর দিয়ে টাকার বিনিময়ে বারবার সভাপতি নির্বাচিত হওয়ার মতো গুরুতর অভিযোগ করেন তিনি। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে উত্তাল মতিঝিল পাড়া। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রধান ফটকের সামনে জড়ো হন সাবেক ফুটবলার থেকে শুরু করে সমর্থক, সংগঠকরা। জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের নেতৃত্বে সমবেত হন তারা। এক দফা দাবির স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা। জাতীয়তাবাদী ক্রীড়া দলের ব্যানারে আমিনুল সহ মানববন্ধনে অংশ নেন আলফাজ আহমেদ, ইমতিয়াজ আহমেদ নকিব সহ সাবেক নারী ফুটবলাররা। এরপর একে একে মোহামেডান সমর্থক গোষ্ঠী সহ বিভিন্ন ব্যানারে অংশ নেন আন্দোলনকারীরা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যর্থতার দায় মাথায় নিয়ে সালাউদ্দিন সহ পুরো কমিটিকে পদত্যাগের আহ্বান জানান আমিনুল হক। পাশাপাশি দেশের বন্যা পরিস্থিতি বিবেচনায় বাফুফে নির্বাচন পেছানোর অনুরোধ সাফজয়ী এই অধিনায়কের। যে নিয়ম রয়েছে সেই নিয়মের ভিতরে থেকে আপনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন। বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, বন্যা এবং বাংলাদেশের যে একটি বড় ডিজাস্টার থেকে কাটিয়ে উঠে
আমরা আবার স্টেবল অবস্থায় যাওয়ার চেষ্টা করছি। ফিফার কাছে আমরা অনুরোধ করতে পারি যে নির্বাচনটি আরো কিছুদিন যদি পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ থাকে তাহলে এটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো বলে আমি আশা করি। কাজী সালাউদ্দিন আহমেদের সময়কার নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন আমিনুল হক। সেই সাথে আজ্ঞাবহ কাউন্সিলর দিয়ে টাকার বিনিময়ে বারবার সভাপতি নির্বাচিত হওয়ার মতো গুরুতর অভিযোগ করেন তিনি। বাংলাদেশের প্রত্যেকটি জেলার তার যে বানানো আজ্ঞাবহ ডিএফএর যে কাউন্সিলর রয়েছে তাদেরকে দিয়ে তিনি নির্বাচন করে বারবারই দেখা যায় যে টাকার বিনিময়ে নির্বাচন করে তিনি নির্বাচিত হয়েছেন। বিগত 16 বছরে কাজী সালাউদ্দিন আহমেদের সময় দুর্নীতির সকল সীমা পার হয়েছে বলে জানান ক্রীড়া সংগঠক আব্দুল সালাম। 24 ঘন্টার আলটিমেটামে স্বেচ্ছায় বাফুফের সভাপতি পদত্যাগ না করলে ক্রীড়াঙ্গনে তাকে অবাঞ্ছিত ঘোষণা করার ডাক দেন তিনি। দুর্নীতিবাদ আজকে সালাউদ্দিনকে আমরা সময় দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে যদি সে রিজাইন না করে তাহলে ক্রীড়াঙ্গনে সে অবাঞ্ছিত বলে ঘোষণা হবে। মানববন্ধনে অংশ নিয়ে দেশের ফুটবলকে বাঁচাতে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান আন্দোলনকারীরা। সেই সাথে নতুন নেতৃত্বের মাধ্যমে দেশের ফুটবলকে ঢেলে সাজানোর তাগিদ দেন তারা। আপনারা সবাই মিলে এই আন্দোলনকে আমি মনে করি যে একটা সুফল করে আনবে, থাকবে। কোন ক্লাবও তাদেরকে চায় না, ওনাদের উচিত ছিল আগে থেকে পরিবর্তন হওয়া। সালাউদ্দিন সাহেবের পতনের সাথে যে কিরণবালা থাকে সে কোন যোগ্যতায় এখানে থাকে? আমাদের দাবি বাংলাদেশের ফুটবল ফেডারেশনের যত কর্মকর্তা সভাপতি সহ সবার পদত্যাগ ছাড়ার কোনো উপায় নেই। মানববন্ধন শেষে আমিনুল হকের নেতৃত্বে বাফুফে ভবনে প্রবেশ করেন সাবেক ফুটবলার ও সংগঠকরা। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের কাছে তুলে ধরেন নিজেদের দাবি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।